বাংলাদেশে এখন টক অফ দ্য টাউন হচ্ছে পিআর পদ্ধতি। আসলে পিআর পদ্ধতি সাধারণ মানুষ কতটুকু বোঝেন? পিআর পদ্ধতি যেহেতু জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন এবং আরো কয়েকটি রাজনৈতিক দল উচ্চ কক্ষে, নিম্ন কক্ষে ২ স্তরেই কিন্তু পিআর পদ্ধতি চাচ্ছেন। পক্ষান্তরে এনসিপি তারা নিম্ন কক্ষে পিআর পদ্ধতি চাচ্ছেন না। বিএনপি এটার সর্বপ্রথমই তারা বিরোধিতা করে আসছেন। বরাবরই তারা বিরোধিতা করছেন এবং পিআর পদ্ধতি তারা চাচ্ছেন না। তারা আগের যে এফটিটি পদ্ধতি বাংলাদেশে নির্বাচন হচ্ছিল ব্যালটের মাধ্যমে, অর্থাৎ যে বেশি ভোট পাবেন সে সেখানে নির্বাচিত হবেন, সেই পদ্ধতিটি তারা নির্বাচন চাচ্ছেন। এখন পিআর পদ্ধতি কেন জামাত ইসলামী এনেছেন এবং পিআর পদ্ধতি নিয়ে এত আলোচনা হচ্ছেন? পিআর পদ্ধতিটি আসলে কি? মূলত পিআর পদ্ধতি হচ্ছে একটি আসনে যদি একটি ১,০০,০০০ ভোট থাকে, সেখানে যে কয়জন প্রার্থী থাকবেন তার মধ্য থেকে যিনি ভোট সবচেয়ে বেশি পাবেন তিনিই কিন্তু নির্বাচিত হয়ে আসছেন। সেটা হচ্ছে আমাদের এফটিপিটি পদ্ধতিতে যে নির্বাচন সেটা। আর পিআর পদ্ধতি হবে সমষ্টিগত, অর্থাৎ বাংলাদেশের সব জায়গার একটি দলের সমস্ত ভোট গণনা হবে এবং সেই ভোটের আনুপাতিক হার অর্থাৎ পার্সেন্টেজ হারে যে কয় পার্সেন্ট ভোট পেয়েছে সেই হারে তারা সংসদে আসন পাবেন। এখন যদি কোনো ছোট দল যারা রয়েছেন তারা যদি ৩% ভোট পায় অথবা ৪% ভোট পায়, যেহেতু আমাদের দেশে ৩০০টি আসন রয়েছে তাহলে ৩% ভোট পেলে ৩ ৯টি আসন তারা পাবেন। এবং সেই ৯টি আসন কিভাবে বিন্যাস হবে? এখানে বিএনপির বিরোধিতা হচ্ছে যে আমরা রহিমকে ভোট দেব কিন্তু করিম এমপি হবেন, সেটা তারা চাচ্ছেন না। এখানে একটি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে, সেটা হচ্ছে যে যদি একটি রাজনৈতিক দলের ২০ জন ৩০০ জন পার্টিসিপেট করবে ইলেকশনে, সেখানে তাদের সমস্ত ভোট যখন এক জায়গায় করা হবে, তারপর সেখান থেকে ২০ জন অর্থাৎ তারা যদি ১০ টি আসন পায় বা ৩%, ৫%, ৩.৫% যাই পাক, সেটার অনুপাতে যদি তাদের ১২ জন সংসদ সদস্য নির্বাচিত হন, তারা ডিসাইড করবেন অর্থাৎ পার্টি ডিসাইড করবেন সেই ২০ জন সংসদ সদস্য কে যাবেন। কারা, কারা যাবেন সেটা পার্টি ডিসাইড করে দিবেন এবং তারপরে কিন্তু তারা সংসদে যেতে পারবেন। অর্থাৎ ২৮০ জন, এখানে ২০ টা সিট পেলে ২৮০ জন তারাও কিন্তু ইলেকশনে পার্টিসিপেট করেছেন এবং তারা কিন্তু যেতে পারবেন না। এখানে বিএনপির বড় সমস্যা হচ্ছে যে বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল, তাদের তারেক রহমানের যে নির্দেশনা ছিল সেটিও তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। সারা বাংলাদেশের অরাজকতা, বিশৃঙ্খলা, দলের মধ্যে দলীয় কোন্দল, অন্তঃকোন্দলে একটি হযবরল অবস্থা। এখন বিএনপি যদি ৪০% ভোট পায় তাহলে ১২০ টা আসন তারা পাবেন, তারা সরকারে যেতে পারবেন না। তাদের অন্যান্য ছোট দলকে নিয়ে তারা সংসদে যেতে হবে। এখন এই ১২০ টা আসনে তারা লড়াই করে ১২০ টা আসন তারা পেলেন ৩০০ টির মধ্যে। অন্যান্য দল আরগুলো পেলেন। এখন এই ১২০ জন ৩০০ এমপির মধ্যে বিএনপি কাকে, কাকে সংসদে পাঠাবেন সেই সিদ্ধান্ত যখন দলীয় প্রধান থেকে আসবেন, অনেকে সেটি মানবেন, অনেকে মানবেন না। সেটা নিয়ে কিন্তু একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে এবং দলীয় যে বিশৃঙ্খলা সেটা কিন্তু ব্যাপকভাবে দেখা দেবে। এটা বাস্তব, কারণ বিএনপি যখন একটি উপজেলাতে প্রায় ৫ জন ৪ জন ক্যান্ডিডেট হেভিওয়েট নেতা রয়েছেন, সেখানে একজন নমিনেশন পাবেন। সেখানেও কিন্তু ওই ৫ জনার কিন্তু একজন অনুসারী রয়েছে বা ৫ জনারই কিন্তু কর্মী সমর্থক রয়েছেন। তারা কিন্তু এই ইলেকশনের সময় বা নমিনেশন দেওয়ার সময় কিন্তু বিক্ষোভ সমাবেশ করেন অর্থাৎ বিক্ষোভ প্রদর্শন করেন যে তার ক্যান্ডিডেট কেন নমিনেশন পেলেন না, সেটা নিয়েও কিন্তু তাদের ভিতরে একটি মতপার্থক্য দেখা দেয়, মতনৈক্য সৃষ্টি হয়। সেই আগে থেকে আমরা এটা দেখে এসেছি। এখন বিএনপির জন্য এটা কিন্তু বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যদি পিআর পদ্ধতিতে ইলেকশনটা হয়। তারা যদি ১৮০ টি আসনও পায় সাপোজ, ১৮০ টা আসন পেলেও পিআর পদ্ধতিতে সেখানে কিন্তু ৩০০ জন এমপি রয়েছেন। ৩০০ জনই কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এখন ১৮০ জন আর বাকি যারা রয়েছেন তারা সংসদে যেতে পারবেন না। এখন কিভাবে এটি নির্ণয় করা হবে বা নির্ধারণ করা হবে সেটা একটা প্রশ্ন হতে পারে। তবে নির্ণয় করার ক্ষেত্রটি এরকমও হতে পারে যে, যে এলাকায় যে বেশি ভোট পাবেন তারা সেই সিস্টেম অনুযায়ী যদি সংসদে যায় তাহলে একটি বিষয়। এটা আমার ব্যক্তিগত মতামত। তবে এখন বিষয় হলো যে সারা বাংলাদেশের বিএনপির এই ৩০০ এমপি ক্যান্ডিডেটের মধ্যে ১২০ জন, ১৮০ জন, ১৫০ জন যখন পার্সেন্টেজ অনুযায়ী তারা সংসদ সদস্য হবেন, এখন এই ১৫০ জন কাদের, কাদের পাঠাবেন এবং কোন এলাকায় পাঠাবেন? এখন একটি এলাকায় দেখা যায় একজন অনেক ভোট পেয়েছেন, যার প্রতিদ্বন্দ্বী যে ক্যান্ডিডেট রয়েছেন তার থেকে মিনিমাম
10,000, 20,000, 30,000 ভোট তিনি বেশি পেয়েছেন। এখন তার তো প্রাপ্য, তিনি ওখানে বেশি ভোট পেয়েছেন, তিনি নির্বাচিত হয়েছেন। তার এখানে অবশ্যই সংসদে যাওয়ার জন্য সে যোগ্য, সেজন্য তাকে ভোট দেওয়া হয়েছে। এখন কন্ট্রাডিকশনটা হচ্ছে যে এটি দলীয় একটি বিশৃঙ্খলা হবে। পক্ষান্তরে যেটি হচ্ছে যে জামাত ইসলাম বা অন্যান্য দল পিআর পদ্ধতিতে কেন এনেছে, এখানে তাদের যুক্তি খোঁড়া যে যুক্তিটি দিয়েছেন সেটাও একটি ভেবে দেখা দরকার। অর্থাৎ একটি আসনে যদি 1 লক্ষ ভোট হয়, সেখানে 5 জন ক্যান্ডিডেট সেখানে পার্টিসিপেট করেছেন। 5 জনের মধ্যে যিনি বেশি ভোট পেয়েছেন তিনি যদি 60,000 ভোট পান এবং তার যে কাছাকাছি তিনি পেয়েছেন 50,000, আর বাকিরা অর্থাৎ 1 লক্ষ ভোট হলে একজনে পেয়েছে 40,000, একজনে পেয়েছেন 30,000, তাহলে তার 30 আর 40 70, আর অন্যান্য দল যেটা পেয়েছেন বাকি 30,000। এখন এটা যদি এরকম হয় যে যিনি 40,000 পেয়েছেন, তার যে প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট তিনি পেয়েছেন 39,000, 1,000 ভোটের ডিফারেন্স, অথবা এমন সময় হয় 50 ভোট, 70 ভোট, 100 ভোটের ডিফারেন্সটাও হয়ে যায়, তিনিও 3,900 পেয়ে যেতে পারেন, তখন হয়ে যাবে 100 ভোটের ডিফারেন্স। এখন এখানে যারা 3,900 ভোট দিয়েছেন, অর্থাৎ 39,000, মানে 39,000 ভোট দিয়েছেন, আরেকজনকে দিয়েছেন 40,000, তিনি কিন্তু 40,000 পেয়ে জয়যুক্ত হচ্ছেন, এবং 39,000 যারা দিয়েছেন তাদের যে ক্যান্ডিডেট তিনি কিন্তু এখানে বিজয় লাভ করেন, তিনি সেকেন্ড পজিশনে রয়েছেন, অর্থাৎ তার কিন্তু সংসদে যাওয়ার যুক্তিগত নেই, বা তিনি সংসদে যেতে পারবেন না ওই এফটিটি পদ্ধতিতে হলে। এখন তাদের যে যুক্তিটি সেটি হলো এরকম যে তাহলে 39,000 যারা ভোট দিয়েছেন তারাও তো ওই উপজেলার বাসিন্দা, তারাও তো তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। তারা মাত্র এই 1,000 বা 100 ভোট বা 10,000 ভোটের ডিফারেন্সের কারণে কিন্তু তাদের যে তারাও কিন্তু ওই এলাকার ভোটার, এবং তারাও কিন্তু তাদের বিপক্ষ দলকে ভোট দিয়েছেন। এখন যে হয়েছেন ওখানে 40,000 ভোট পেয়ে যিনি জয়যুক্ত হয়েছেন, তার একটা অনুসারী রয়েছেন, কিন্তু বাকি যে 30,000 হোক, 39,000 হোক, তারা কিন্তু বিপদ, তারা কিন্তু আর সংসদে যেতে পারেনি, তারাও কিন্তু একটি আশা নিয়ে ভোট দিয়েছেন। এটা হচ্ছে জামাত ইসলামী বা পিআর পদ্ধতি যারা এটি এনেছেন তাদের দাবি। এখন সারা বাংলাদেশের ভোট এক জায়গায় জামাত ইসলামী একটি আসনে 10,000, আর একটা 50,000, আর একটা 20,000, এরকম করে করে তাদের প্রাপ্ত যে ফলাফল, অর্থাৎ সারা বাংলাদেশে যে ভোট কাস্ট হবে তা দিয়ে ভাগ দিয়ে যেটা শতাংশ অনুসারে আসবে, সেই আনুপাতিক হারে তারা এই সিটটি বা ইসলামী দলগুলো চাচ্ছে। যেহেতু ইসলামী আন্দোলনে সারা বাংলাদেশে কিছু অনুসারী রয়েছেন, কিন্তু কম কম, কিন্তু তা দিয়ে তারা যে বড় দলগুলোর সাথে ফাইট করে সেখানে এমপি ক্যান্ডিডেট হওয়া, সেটা কিন্তু একটি ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। সেই কারণে তারাও চাচ্ছে যে সব যে ছোট ছোট দলগুলো আছেন তারাও যেন সংসদে পার্টিসিপেট করতে পারে, এবং সব দলের অংশগ্রহণ থাকলে বা সব দলের যদি সংসদ সদস্য থাকেন, সেখানে কিন্তু সংসদে অর্থাৎ দুর্নীতি অথবা বিরোধী দল হিসাবে কথা বলার যে স্পেসটা বা প্রতিবাদ করার যে স্পেসটা, সেটা একটি বড় হয়ে যাবে। এই হচ্ছে পিআর পদ্ধতির মূল বিষয়। এবং এছাড়াও আপনারা বুঝতে পারেন যে বিভিন্ন জরিপ টরিপ আমরা দেখেছি, সেখানে পিআর পদ্ধতি 56% ভোটাররা এখনো পিআর পদ্ধতি এটি বোঝেন না। অনেক জায়গায় দেখেছি 44% মানুষ এটি বুঝেন, এবং অনেকে বুঝছেন, এবং কিছু কিছু মানে অল্প অল্প বুঝেন। এরকম করে বিভিন্ন জন বিভিন্নভাবে এটি একটি জরিপ করেছেন, যে জরিপে বিভিন্ন ফলাফল উঠে এসেছে। তো এখন সাধারণ মানুষ আসলে যারা এটা নিয়ে ভাবেন না যে আসলে পিআরটা কি, তাদের এটা নিয়ে কোনো ভাবনাও নেই। তারা ইলেকশন হবে, একটা ভোট দিয়ে আসবেন, কিন্তু পিআর হবে না, এফটিটি হবে না, ব্যালট হবে না, মেশিনও হবে, সেটা নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। এখন এই হচ্ছে মূল বিষয়, এবং এটির আসলে প্রথমত এই পিআর পদ্ধতি বেলজিয়ামে শুরু হয়, এরপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে বিশ্বের প্রায় ৮০ থেকে ৯০টি দেশে এখন এটি চলমান রয়েছে। তো এখানে পিআর পদ্ধতি হলে বিএনপির যে দাবি সেটা হচ্ছে এখানে ফ্যাসিস্ট যারা রয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগ, এখানে একটি সুবিধা পাবেন। তারা এখানে অংশগ্রহণ করে বা অন্য দলের মধ্যে তারা অংশগ্রহণ করে হয়তো বিএনপি হেরে যাবে, এরকম একটি অবস্থা তৈরি হয়েছে। তো বেলজিয়ামে 1899 সালে জাতীয় নির্বাচনে কিন্তু পিআর পদ্ধতি চালু করা হয়। বর্তমানে প্রায় ৮০টির বেশি দেশে চালু রয়েছে। তো ইউরোপ, জার্মানিতে সেখানে পিয়ার পদ্ধতি হচ্ছে, নেদারল্যান্ডে হচ্ছে, সুইডেনে হচ্ছে, নরওয়ে হচ্ছে, ফিনল্যান্ডে হচ্ছে, এশিয়ার মধ্যে শুধু নেপাল, ইসরায়েল ও ইন্দোনেশিয়া
এই ৩ টি দেশে হচ্ছে। তো সেখানে কি আসলে নির্বাচন ব্যবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে বা সরকার পড়ে যাচ্ছে? এর মধ্যে নেপালে কয়েকবার সরকার পরিবর্তন হয়েছে। লাতিন আমেরিকা, আর্জেন্টিনা আছে, ব্রাজিলে আছে, চিলিতে আছে, আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা ইত্যাদি বিভিন্ন এরকম করে প্রায় ৮০ টি দেশে আছে। এখন এশিয়া মহাদেশের মধ্যে মাত্র ৩ টি দেশ নেপাল, ইসরায়েল, ইন্দোনেশিয়া ৩ টি দেশে আছেন এবং বাংলাদেশ সেটি চালু হলে কি হতে পারে? তবে এটি একটি দীর্ঘমেয়াদী একটি প্রসেস হতে পারে, আলোচনা হতে পারে। হুটহাট করে যদি এপিআর পদ্ধতি দেয় সেটাও একটা মানুষের জনগণের মনে মানে আ একটি তৈরি হতে পারে। তো সেটা নিয়ে আসলে সরকারকে ভাবা উচিত। এখন পিআর পদ্ধতিতে আদৌ নির্বাচন হবে কিনা সেটা নিয়েও কিন্তু মানুষ এখন ভাবতে শুরু করেছে। তো এই পিটি পদ্ধতিতে যে আমাদের বাংলাদেশে নির্বাচনগুলো হচ্ছে যে অর্থাৎ যে বেশি ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন সেটি কিন্তু বিএনপি চাচ্ছেন সেটা বহাল থাকুক এবং এনসিপি চাচ্ছে যে নিম্ন কক্ষে অর্থাৎ জাতীয় নিম্ন কক্ষে যেন পিআর পদ্ধতি চালু না থাকে সেটা যেন উচ্চ কক্ষে হয় অথবা গণভোটের মাধ্যমে হয়। এই সবকিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক একটি টালমাটাল অবস্থানে রয়েছে এবং জামাত ইসলামের আরো ৪ টি দাবি রয়েছে। ৪ টি দাবি নিয়ে কিন্তু তারা মাঠে রয়েছেন। এর মধ্যে রয়েছে ১ম দাবিটি ছিল জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা। নির্বাচনে উভয় কক্ষে নির্বাচন নিম্নকক্ষ, উচ্চকক্ষ উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। এই উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করার এইটি বিরোধিতা করছে বিএনপি। সব দলের জন্য নির্বাচনের সমান সুযোগ অর্থাৎ লেভেল প্লেয়িং ফিল্ড যেটি বলা হয়, সমান সুযোগ সব দলের সেটি যেন বহাল থাকে। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা। বিএনপি এটিরও বিরোধিতা করছেন এখানে ১ নম্বরে যেটা হচ্ছে পিআর ২ নম্বরে পিআর এর যে সেটি কিন্তু বিএনপি বিরোধিতা করাচ্ছে নিম্নকক্ষ উচ্চকক্ষ ২ জায়গাতেই পিআর পদ্ধতি তারা বিরোধিতা করাচ্ছে। জাতীয় পার্টি ১৪ দলের কার্যক্রম বন্ধ অর্থাৎ কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা কার্যক্রম বন্ধের পক্ষে বিএনপি এখন নেই। এটা নিয়েও কিন্তু জেনজির মধ্যে খুব ক্ষোভ তৈরি হচ্ছে। আসলে বিএনপির আসলে সামনের যে নির্বাচন সেটি বড় চ্যালেঞ্জ হতে পারে। তাদের নেতাদের কর্মকাণ্ডের কারণে বিএনপির ভালো একটি পজিশন ছিল সেটি নষ্ট করেছেন বিএনপির কিছু স্বার্থন্বেষী লোভী এই নেতারা। সেটা নিয়ে কিন্তু এখন আলোচনা সমালোচনা চলছে এবং এই পিআর পদ্ধতি মানুষকে বোঝানো বা মানুষকে সচেতন করা বা পিআর পদ্ধতি সম্পর্কে মানুষকে জানানোর দায়িত্ব হচ্ছে সরকারের। সরকার সেটি কোন পর্যন্ত করতে পারবেন বা সরকার সেটি কতটুকু জানাতে পারবেন সেটা নিয়ে কিন্তু কথা রয়েছে। এখন এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কি ফলাফল হবে বা নির্বাচন হলে মানুষ এটাকে কতটুকু অ্যাকসেপ্টেবল করবে বা এটি প্রথম অবস্থায় চালু করলে সেখানে মানুষের আগ্রহকে এরকম থাকবে বা এটা সম্পর্কে তারা কতটুকু বোঝার জন্য চেষ্টা করছেন এটা বোঝারও বিষয় নেই এবং এটা নিয়ে পিআর পদ্ধতি যখনই এটা আনুপাতিক হারে বলা হচ্ছে এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো আলোচনা সমালোচনা নেই। তারা বোঝারও চেষ্টা করছেন আসলে পিআর পদ্ধতি কি হলে কি হবে। তারা শুধু একটাই বোঝে যে আমরা রহিমকে ভোট দেবো। রহিম যদি এখানে যেতে রহিমই সেখানে সংসদ সদস্য হবে কিন্তু আরেক জায়গার করিম পিআর পদ্ধতিতে নির্বাচিত হয়ে সেখানে সংসদ সদস্য হবেন সেটা তারা চাচ্ছেন না। অর্থাৎ এখানে একটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যে উপজেলায় যার কোরামের থাকে অর্থাৎ যে দলের থাকে তারা যদি তার দলের প্রচারণা করেন সে যদি এমপি ক্যান্ডিডেট হন তাদের যে কর্মী সমর্থকরা রয়েছে তারা একটি অ্যাডভান্টেজ পান সেখানকার যারা ঠিকাদারি ব্যবসা করেন তাদের জন্য একটি অ্যাডভান্টেজ হয়। অন্যান্য যে কাজকর্ম রয়েছে হাট বাজার বিভিন্ন জায়গায় যে রয়েছেন তাদের কর্মীদের সেখানে তিনি সেট আপ করতে পারেন। সেই কারণে তারা চাচ্ছেন যে তারা যাকে ভোট দিবেন সে যদি হতে পারে তাহলে সেই উপজেলায় তিনিই থাকবেন। এটা হচ্ছে বড় রাজনৈতিক দলের কথা। কিন্তু জামাত ইসলামের ক্ষেত্রে পৃথক কারণ জামাত ইসলাম একটি চেইন অফ কমান্ডের মধ্যে থাকে। তারা যদি এখান থেকে ৫০ জন এমপি হয় তারা সেই ৩০০ র মধ্যে যদি ৫০ জন যাদেরকে সিলেক্ট করে দেবেন তারা সেটি মেনে নেবেন। তো কোনো বিক্ষোভ হবে না। কোনো কিছুই হবে না। তাদের মধ্যে সেই ক্ষোভটা থাকে না বা তারা তাদের যে চেইন অফ কমান্ড বা তাদের যে আমির রয়েছেন তার কথা তারা মানে। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে ভিন্ন, সম্পূর্ণ তারা ভিন্ন এবং সেখানে একটি পেশি শক্তি কার কত জনগণ আছে, কার কত লোকবল আছে সেটা নিয়ে কিন্তু তারা তখন আন্দোলন সংগ্রাম, প্রতিবাদ ও বিক্ষোভ করেন।